2026-এর বিধানসভা নির্বাচন কার্যত নজিরবিহীন। এক তো প্রথমেই দফার নির্বাচন, এর আগে হয়তো হয়েছে, কিন্তু এই প্রথম দফায় একেবারে শান্তিপূর্ণ, কোথাও রিপোলিং হলো না বাংলার ভোটে, সেটা দেখা গেল, সেটা যেমন নজির। কিন্তু দ্বিতীয় দফায় কিন্তু আবার অন্যরকম বিপরীত দেখা যাচ্ছে, যেখানে কিনা দক্ষিণ চব্বিশ পরগনারই 3টি বিধানসভা নিয়ে সব থেকে বড় প্রশ্ন উঠেছে। তার মধ্যে ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিমে 2 তারিখ আজকে চলছে ভোট গ্রহণ, কিন্তু ফলটা এখনো প্রশ্ন চিহ্নের মধ্যে। আদৌ সেই নির্বাচন হবে? কতগুলো বুথে হবে, নাকি পুরো ফলটাই একটা চলে আসছে টালমাটালের মধ্যে? আর মাত্র হাতে একটা দিন, তারপরেই ভোট গণনা 4 তারিখ। কি ফল হতে চলেছে এবং আগামী দিনে কি হতে চলেছে ফল, তার ভবিষ্যৎ? দেখুন, প্রথমেই বলি যে গোটা রাজ্যে এই মুহূর্তে বেশিরভাগ কেন্দ্রে 4 কর্নার লড়াই, কোনো কোনো কেন্দ্রে 5 কর্নার লড়াই। মানে সেখানে 4টে রাজনৈতিক শক্তি বিদ্যমান। এক হচ্ছে কংগ্রেস, দ্বিতীয় হচ্ছে বাম সমর্থিত আইএসএফ অথবা আইএসএফ সমর্থিত বাম, তৃতীয় হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং চতুর্থ হচ্ছে বিজেপি। ফলে এই 4টে 4 কর্নার লড়াই। কোনো কোনো কেন্দ্রে, যেমন মুর্শিদাবাদের কিছু কেন্দ্রে, ওখানে হুমায়ুন কবিরেরও কিছু প্রার্থী, তারা মোটামুটি সিগনিফিকেন্ট অ্যামাউন্ট ভোট পাবে। ফলে কি হয়েছে, সেই সব কেন্দ্রে 5 কর্নার লড়াই। ফলে কি হবে, 30-35% ভোট পেয়েও ইভেন একজন বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রভূত। এবার আপনি বললেন ফলতা নিয়ে স্পেসিফিক প্রশ্ন করলেন। দেখুন, এবারের ভোট ওভারঅল শান্তিপূর্ণ, কিন্তু ওই যে যারা চোর তারা চুরির নতুন নতুন ফন্দি ফিকির তারা নিশ্চিতভাবে জুটিয়ে ফেলেন। এই ক্ষেত্রেও তারা একটা নতুন ফন্দি ফিকির জুটিয়েছেন। কি, তারা সরাসরি এবার গুন্ডামিটা করতে পারেননি। কি করেছেন, ধরুন একজন ভোটার, তিনি হয়তো পোর্টে কাজ করেন, তাকে ভয় দেখিয়েছে যে শোন, তুই যদি এই আমাদের হয়ে একটি কাজ না করিস, যে ওখানে গিয়ে শুধুমাত্র তৃণমূল বাদ দিয়ে বাদ বাকি সকলের বোতামে লিখো প্লাস নেটে দিবি। সে ভোট দিতে গেছে, গিয়ে লিখো প্লাস নেটে দিবি। এটা কিন্তু কোনো একজন ভোটারকে দিয়েই করিয়েছে। এটা কিন্তু ইজ নট দ্যাট যে বেসিক্যালি তারা বাইরে থেকে গিয়ে 6 জন গুন্ডা গিয়ে আগে আগে যেভাবে করতো সেটা এভাবে, বা এজেন্ট গিয়ে করে দিয়েছে। আগে যেটা করতো এখন সেটা সাহস হয়নি। ফলে এটা একটা ভালো দিক। মানে চোররা পকেট মারের পরিণত হয়েছে। আবার কোথাও আতর দিতেও দেখা গেছে। একদমই, এটা খুব পুরাতন পদ্ধতি, খুব পুরাতন পদ্ধতি, যাতে ওই মানে শুকে গন্ধ শুকে আইডেন্টিফাই করা যায় যে বেসিক্যালি ও কাকে ভোট দিয়েছে। দেখুন, এটা একটা খুব পুরাতন পদ্ধতি, কিন্তু এই পদ্ধতি দিয়ে ওটা পশ্চিমবঙ্গে ভোট ওভারঅল এবারে কিন্তু হয়নি। কিছু কিছু কেন্দ্রে যে ফলতা কিছু পকেটে হয়েছে, আর ফলতায় রিপল হওয়ার সম্ভাবনা খুব কম। তার কারণ হচ্ছে কি, আর মাত্র একটা দিন, আগামীকাল তো আর, তাহলে আজকে ডিক্লেয়ার করতে হতো, না হলে পোলিং পার্টি যাবে, সেখানে নির্বাচন হবে, পুনর্নির্বাচন হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ফলে ভোট তার পরের দিন ডিক্লেয়ার হবে রেজাল্ট। এই রেজাল্টটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবারে। তার কারণ হচ্ছে, সাধারণভাবে হায়ার পার্সেন্টেজ অফ পোল মানে হচ্ছে প্রতিষ্ঠান বিরোধী ভোট। 15 বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতায়, আর তাদের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া চরম। তার কারণ তারা চিটফান্ড ঘটিয়েছে, তারা চাকরি দুর্নীতি ঘটিয়েছে, তারা গরু চুরি, বালি চুরি, প্রতিটি প্রকল্পে দুর্নীতি। ওভারঅল তাদের কোনো পারফরমেন্স নেই, মানে তারা কোনো রাজনৈতিক আদর্শ তাদের নেই। তৃণমূল কংগ্রেস কেউ আদর্শবোধ থেকে করে, এরকম লোক তৃণমূল কংগ্রেসে এরকম মহান লোক পাবেন না। এটা হচ্ছে একদম পুরোপুরি করে খাওয়ার ধান্দা। দুটো পয়সা ইনকাম করতে হবে তাই তৃণমূল কংগ্রেস করে। কেউ হয়তো প্রমোটার, কেউ কেউ হয়তো মানে হয়তো ওই তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে তোলা তুলবে। মানে বেসিক্যালি একটা নতুন শ্রেণী তৈরি হয়েছে। যেমন ধরুন, কেউ চিকিৎসক হয়, কেউ ধরুন শিক্ষক হয়, কেউ আইনজীবী হয়, সেরকম একটা নতুন জীবিকা তৈরি হয়েছে, তৃণজীবী। ফলে ওরকম একটা তৃণজীবী শ্রেণী তৈরি হয়েছে। সেই তৃণজীবী শ্রেণী তৃণমূল করে। মানে বেসিক্যালি কেউ হয়তো হয়তো লিখতো আগে, বা একটা নাটক করতো, সে এখন দেখেছে তার নাটক চলবে না, বা লেখা আর কেউ বাজারে চলছে না, চলো তৃণমূল করি, যারা দাঁড়িয়ে পড়েছে। মানে এরকম একটা বিষয় তৃণমূলকে ঘিরে গোটা 15 বছর ধরেই এটা ঘটেছে। তৃণমূল কংগ্রেস কেউ খুব আদর্শবোধ থেকে করেনি। তাই তৃণমূল কংগ্রেস এখন ভালো করে বুঝেছে যে, মানে ওরা দেখবেন এখন থেকে সব বুস্ট আপ করছে যে আগামী 4 তারিখ নির্বাচন কেন্দ্রে যে যত বেশি কেন্দ্রীয় বাহিনীর মার খেতে পারবে, সে তত বড় পুরস্কৃত হবে, তত বড় পুরস্কার পাবে। তার মানে কি, ওরা বুঝেছে বেসিক্যালি 4 তারিখ বেলা 12টার পরে আর কেউ ভোট কেন্দ্রে, হয়তো গণনা কেন্দ্রেই থাকবে না কোনো তৃণমূল। কারণ ও তৃণমূল করে কি করবে? যদি তৃণমূল হেরে যায়, ও তো গেছিল পয়সা কামানোর জন্য, তো আদর্শবোধ থেকে তৃণমূল করতে যায়নি।
কংগ্রেস এই রাজ্যে বহুদিন ক্ষমতায় নেই, তবুও কংগ্রেসের কর্মী পাবেন। এই রাজ্যে বহুদিন বিজেপির ক্ষমতায় নেই, মানে বহুদিন মানে কি কখনোই আসেনি, কখনোই আসেনি। অথচ বিজেপি কর্মী পাবেন। আপনি সিপিএম ক্ষমতায় ছিল, চলে গেছে, তারপরে দেখুন নতুন কত ছেলে মেয়ে সব সিপিএম করে। কিসের জন্য? তার কারণ আদর্শ বোধ থেকে। সেটা তার একটা রাজনৈতিক আদর্শ আছে, তার একটা রাজনৈতিক অভিমুখ আছে, মতাদর্শ রয়েছে, অভিমুখ রয়েছে, যে আমরা পশ্চিমবঙ্গকে এই জায়গায় নিয়ে যেতে চাই, এই আদর্শের উপর ভিত্তি করে তাদের বক্তব্য রয়েছে, রাজনৈতিক বক্তব্য। তৃণমূল কংগ্রেসের কি রাজনৈতিক বক্তব্য? করে খাওয়ার ধান্দা ছাড়া। তৃণমূল কংগ্রেসকে করে খাওয়ার ধান্দা ছাড়া অন্য কোনো কারণে করে না। দুটো যে করে তৃণমূল কংগ্রেস, সে কি কিসের জন্য করে? সে করে সোজা কথা, কিছু কামাতে পারবো, হয় হয় টিকিট পাবো, দেখবেন ওদের টিকিট না পেলে অন্য দলে চলে যায়। কিসের জন্য? যার টিকিট পাওয়ার ক্ষমতা রয়েছে, মানে নিজেকে টিকিট পাওয়ার মতো করে যোগ্য মনে করছেন, সে যদি দেখেন টিকিট পেলাম তো ভালো, টিকিট না পেলে অন্য দল। আর যে ধরুন যে বুঝতে না টিকিট পাবো না, সে ওই কোন নেতার পিছনে ঘুরে পাড়ায় প্রমোটারি পাবো, নাহলে একটা রাস্তার টেন্ডার পাবো, এই ধান্দায় লোকে তৃণমূল করে। তৃণমূলকে অন্য ধান্দায় করে না। নাহলে চাকরি বিক্রি করে, ও দাদা চাকরি বিক্রি করে ওখান থেকে পার্সেন্টেজ পাবো, এই ধান্দায় আর কি। ফলে তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলটি যদি হেরে যায়, ও দলের অস্তিত্ব থাকবে না। আর তৃণমূল কংগ্রেস এবার জিতছে না হারছে এটা বোঝার জন্য আপনাকে কিছু যেতে হবে না, কিছু করতে হবে না। দুটো জিনিস করবেন। এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের 2021 সালে ভোট চলাকালীন যে কোনো সময়ের 1 মিনিটের ভিডিও দেখুন। আর 2026 সালে ভোট চলাকালীন, বিশেষ করে ভবানীপুর কেন্দ্রে, তার নিজের কেন্দ্র, নিজের গড়, ভোট চলাকালীন যে কোনো 1 মিনিটের ভিডিও নিন, যে দেখুন তার বডি ল্যাঙ্গুয়েজটা দেখুন, তাহলে বুঝতে পারবেন মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস ভোটে জিততে চলেছে না হারতে চলেছে। আর কিছু যেতে হবে না। আপনি বড় বাজার যান, গিয়ে এক্ষুনি আবিরের মার্কেটে আপনি একবার গিয়ে, যারা আবির বিক্রি করে তারা কেউ তৃণমূল বিজেপি না, কিন্তু তারা শুধু আবির বিক্রি করে, পয়সা ব্যবসায়ী, তাদের কাছে জেনে আসুন কোন রঙের আবির বেশি বিক্রি হচ্ছে, তাহলে বুঝতে পারবেন কে জিতবে। অর্থাৎ 26-এর নির্বাচনে পাল্টানো ধাওয়া। অবভিয়াসলি আমার ধারণা এটা তীব্র প্রতিষ্ঠান বিরোধিতার ভোট, এবং সেই প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াটা আরো তীব্রতর হয়েছে ধরো এসআইআর আবহে। এবার বলতে পারেন যে এসআইআর এর ভোটটি মূলত এই সময়ে দাঁড়িয়ে ওই নির্বাচন কমিশনের বিরুদ্ধে, এবং নির্বাচন কমিশনের সঙ্গে একাত্মবোধ ঘটিয়েছে বিজেপি, এটা আপনি বলতে পারেন। কিন্তু আপনি একটা জিনিস বুঝুন, যে মালদা, মুর্শিদাবাদ, এগুলো তো মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত। আপনি দেখবেন এবার এই 2021 থেকে 26 এই সময়কালের বিধানসভা তো কোনো সদস্য ছিল না, কংগ্রেসেরও ছিল না, বামেদেরও ছিল না। আপনি মালদা মুর্শিদাবাদে দেখুন কি পরিমাণ ভোট কংগ্রেস এবং বামেরা পাবে। আবার 24 পরগনা চলে যান, কি পরিমাণ ভোট আইএসএফ বামেরা পাবে। মানে যেখানে যে সমস্ত পকেটে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল, সেখানে সেখানে কিন্তু কংগ্রেসের ভোট বাড়বে, বামেদের ভোট বাড়বে, আইএসএফ এর ভোট বাড়বে, তৃণমূলের ভোট কিন্তু বাড়বে না, ওদের ভোট কমবে। একমাত্র ভোট যাদের কমার সম্ভাবনা। ফলে আগামী দিনে খুব স্বাভাবিকভাবেই আপনি যে ফলাফল ঘোষণা হতে চলেছে, সেখানে দেখতে পাবেন তার প্রভাব পড়বে। এই যে বহরমপুর কেন্দ্র থেকে অধীর চৌধুরী জিতবেন, এবার অধীর চৌধুরী কি শুধুমাত্র কংগ্রেসের ভোট পেয়েছেন? না, অধীর চৌধুরীকে কংগ্রেসের মানুষজন তো ভোট দিয়েইছেন, ইভেন তৃণমূল করা মানুষও ভোট দিয়েছে। কারণ অধীর চৌধুরীকে তারা মনে করেছে যে তৃণমূলকে বাবা এবারের জন্য বিদায় করতে হবে, ও ওখানে অধীর চৌধুরী ফিটেস্ট ক্যান্ডিডেট, চলো ভোট দিতাম। যেখানে যে ভালো শক্তিশালী ক্যান্ডিডেট আছে তাকে ভোট দিয়ে দিয়েছে। আবার ডমকলে দেখবেন রানাকে ভোট দিয়েছে, ভাঙড়ে দেখবেন নওশাদ সিদ্দিকীকে ভোট দিয়েছে। মানে যে মানুষ দেখেছে যে ডমকলের জন্য রানাকে দেওয়া প্রয়োজন, ডমকলে রানাকে দিয়েছে। বহরমপুরে অবশ্যই অধীর রঞ্জন চৌধুরীকে, তিনি এতদিনের সাংসদ ছিলেন, বহরমপুরের মানুষের একটা মানে তার নিজস্ব সেলফ রিয়ালাইজেশন আছে যে অধীর চৌধুরীকে এটা হারিয়ে ভুল হয়েছে, যাকে নির্বাচিত করেছে তাকে এলাকায় দেখা যায় না, সেটার থেকে বড় ফ্যাক্টর সে মানে বাংলার সঙ্গে, মানে আমি বাংলা বাঙালি ওইভাবে দেখতে না চাইলেও এটা তো সত্য কথা, তিনি স্থানীয় একজন মুর্শিদাবাদের মানুষ, তার সমস্যা বুঝবেন কিভাবে? কারণ তিনি তো আর হিন্দি জানেন না, যে স্থানীয় মুর্শিদাবাদের যে মানুষটি, তিনি তো আর হিন্দি জানেন না, তিনি তার সাংসদকে বোঝাবেন কি করে তার সমস্যা? ফলে এই সমস্যা তো রয়ে গেছে। অধীর চৌধুরীকে গেলেই পেতেন, এখনো পান,
ফলে মানুষের মনে হয়েছে আরে বাবা এই মানুষটাকে তো হারিয়ে ভুল হয়েছে। আবার আপনি দেখবেন মানে ভাঙড়ের ক্ষেত্রে প্রচুর ভোট পাবে নওশাদ সিদ্দিকী, আমি নিজে দেখেছি যে মানুষজন সেখানে সারা কেমন সাড়া কেমন দিচ্ছে। সে হিন্দু মুসলিম সব উভয় সম্প্রদায়ের মানুষ। বোধি চৌধুরীর ক্ষেত্রেও একইভাবে দেখেছি, আমি নিজে মুর্শিদাবাদে ভোট দিয়ে এসেছি, আমি দেখেছি যে কিভাবে মানুষজন সেখানে সাড়া দিচ্ছে, কিভাবে মানুষজন তৃণমূল বিরোধী ভোট যে যেখানে শক্তিশালী তাকে সেখানে কিভাবে দিচ্ছে। ফলে মানুষজন দেখুন, মানুষজন এবারে তৃণমূল বিরোধী অবস্থান থেকেই মানুষজন ভোট দিয়েছেন, বেশিরভাগ মানুষই। তৃণমূল শুধুমাত্র মানে কিছুটা ভোট পাবে, ওই হচ্ছে যেগুলো হচ্ছে ওই তৃণজীবী, সেই ভোটটুকুই পাবে। তৃণমূলের এবারে অস্তিত্ব সংকট রয়েছে। এই বিষয়ে একটা প্রশ্ন, যে ফলতায় কি এমন ঘটনা বা কি কারণ এমন যে ফলতাই সমস্যা। দেখুন আমি একটা সিম্পল কথা বলি, দেখুন ফলতাই যে মানে ভোটের রেজাল্ট যে খুব তারতম্য হতো সেটা হতো না, কিন্তু ফলতাই যেটা সমস্যা করেছে ওই যে নাম্বার ওয়ান হব, ওই যে বিধান লোকসভায় কত 1,86,000 সম্ভবত, 7 লক্ষ তো সর্বমোট, কিন্তু ফলতা বিধানসভায় এক সর্বোচ্চ 1 লক্ষের উপরে, 1.5 লক্ষের উপরে বোধহয় সম্ভবত, আমি যদি খুব ভুল না করি 1,80,000 মতো বা সামথিং লিড ছিল। এতে কি হয়েছে, ওই যে নাম্বার ওয়ান হব নেশা চড়েছে। এই নেশা কিন্তু সাংঘাতিক ক্ষমতার নেশা, কোনো প্রয়োজন ছিল না। হয়তো ফলতা যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতো, ওই ভোটারদের লিকো প্লাস না মারিয়ে ভোট হতো, হয়তো তারাই জিততো। কিন্তু ওই যে নাম্বার ওয়ান হবো, ওই নেশা কিন্তু ফলতাকে শেষ করবে। কিন্তু এই নেশা যে সমস্ত নেতার মাথায় চেপেছে না, এই নেশা কিন্তু সেই সমস্ত নেতাগুলোকেও শেষ করবে। দেখুন আজকের দিনে দাঁড়িয়ে যারা কিন্তু এইভাবে ভোট প্র্যাকটিস করে আসতো, তাদের কিন্তু কোনো মানে রাজনৈতিক অস্তিত্ব নেই এই মুহূর্তে দাঁড়িয়ে। যে যেখানে এই ইভেন বামেদের আমলেও যারা করতো, তাদের কিন্তু রাজনৈতিক অস্তিত্ব নেই, তাদের রাজনৈতিক অস্তিত্ব বিলোপ হয়ে গেছে। এই ক্ষমতার নেশা, আমি নাম্বার ওয়ান হব, আমাকে যেমন প্রকারের আমাকে লুট করেও নাম্বার ওয়ান হতে হবে, এই নেশা কিন্তু রাজনৈতিক অস্তিত্বের বিলোপ ঘটায়। আরেকটা ভিন্ন বিষয়ের প্রশ্ন, যে রাজ্য সরকারের কর্মী গণনা প্রক্রিয়ায় থাকতে হবে, কেন্দ্রীয় সরকারের কর্মীদের রাখাতে এত আপত্তি কিসের, যার কারণে কোথাও বিদায়ী তৃণমূল কংগ্রেস সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এবং একেবারে কোথাও দেখা গেল যে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়াতে হলো, যেখানে গিয়েও কিন্তু কোনো রকম লাভ হলো না। থাপ্পড় খেয়ে এসছে, তৃণমূল কংগ্রেস হেরেছে। তার কারণ কি? খুব স্বাভাবিক, নির্বাচন কমিশনের এই ক্ষমতা রয়েছে, তারা কাকে কিভাবে নিয়োগ করবেন, এটা সর্বোচ্চ ক্ষমতা সংবিধান সম্মতভাবে নির্বাচন কমিশন। আচ্ছা, কেন্দ্রের সরকার গণনা করলে অসুবিধাটা কি? কেন্দ্রের সরকারি কর্মচারী কি তারা কি মানে বিজেপির পক্ষে গণনা করে দেবে? কই সমস্যা তো কংগ্রেসের অধীর চৌধুরীর হচ্ছে না, সিপিএম এর মোহাম্মদ সেলিমের হচ্ছে না, বাকি রাজ্যগুলোতে আইএসএফ এর নওশাদ সিদ্দিকীর হচ্ছে না, মমতা ব্যানার্জির হচ্ছে কেন? কারণ দেখুন মমতা ব্যানার্জি যখন যখন ভোটে হেরেছে না, মমতা ব্যানার্জি তখন একটা অজুহাত দরকার হয়েছে। ভোটে হারার পরে সাইন্টিফিক রেগিং, আরে ভাই বল তুই ভোট পেলি না, ওসব বলে লাভ আছে? যেমন বামেদের আমলে ও হারলে বলতো সাইন্টিফিক রেগিং, এই সিপিএম রিগিং করে দিয়েছে, এই সিপিএম ভোট দিতে দেয়নি, 2টো কেন্দ্রে 4টে কেন্দ্রে ভোট দিতে দেয়নি, পুরো পশ্চিমবঙ্গে ভোট না দিতে সে জিতে গেল। আর এইভাবে ভোট তো যেভাবে মমতা ব্যানার্জিরা ভোট করে 18 সালে পঞ্চায়েত, 23 সালে পঞ্চায়েত, ওইভাবে তো কোনোদিন সিপিএম ভোট করেনি। সিপিএম এর আমলেও আমরা দেখেছি যে মানে শহরের পর শহর মিউনিসিপ্যালিটি কংগ্রেস চালাচ্ছে, অন্য রাজনৈতিক শক্তি চালাচ্ছে, ইভেন মানে নির্দলরাও মিলে হয়তো বোর্ড চালাচ্ছে, এরকম শহরের পর শহর। আমরা ছোট থেকে দেখেছি কাটোয়া, রবি চ্যাটার্জি চেয়ারম্যান ছিলেন, কোনোদিন তো সিপিএম বলেনি যে ওটাকে দখল করে নেবো। শান্তিপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, মালদা, কোনোদিন সিপিএম গিয়ে দখল করতে গেছিল? ইভেন সিপিএম এর সময়ে অধীর চৌধুরী, তার উত্থান ঘটেছে। আপনি বলুন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সর্বগ্রাসী, সব খেয়ে ফেলতে হবে, পাড়ার ক্লাব থেকে শুরু করে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, বিধায়ক, সাংসদ সব ওনার চাই, সব চাই, সর্বগ্রাসী মানসিকতা।
অস্তিত্বের বিলোপ ঘটিয়েছে। যদি 4 তারিখে বেলা 12টার দিকে মোটামুটি ট্রেন্ড যদি দেখা যায় যে বিরোধীরা জিতছে, বহরমপুর জিতছে অধীর চৌধুরী, এবং স্বাভাবিক সেটা, ভাঙড় জিতছে নওশাদ সিদ্দিকী, দমকল জিতছে রানা, এই ভবানীপুর নন্দীগ্রাম জিতছে শুভেন্দু অধিকারী, এই ট্রেন্ড যেই শুরু হবে না, আপনি দেখবেন সব পর তৃণমূল কংগ্রেসের সেই পতাকা হাওয়া কিছুক্ষণ পর। বাকি সব ল্যাম্প। হ্যাঁ, কেউ বলবে না, তখন বলবে আমরা তৃণমূল কংগ্রেসকে চিনিই না। দেখবেন কত নেতা 4 তারিখ সন্ধ্যাবেলায় তৃণমূল কংগ্রেসকে চিনতে পারবে না। তৃণমূল কংগ্রেসের নির্বাচিত বিধায়ক সাংসদরা তৃণমূল কংগ্রেসকে চিনতে পারবে না 4 তারিখে সন্ধ্যাবেলায়। তো দলটা জাস্ট উঠে যাবে, আপনি দেখবেন হেরে যাবে, দলটা 2 ঘন্টার মধ্যে উঠে যাবে। ভারতবর্ষের ইতিহাসে মানে সব থেকে তাড়াতাড়ি উঠে যাওয়া একটা রাজনৈতিক দল হবে। ও কিছুক্ষণের মধ্যে ঘোষণা করতে ওয়াইন্ডিং আপ হয়ে গেছে, একটা রাজনৈতিক দলের ওয়াইন্ডিং আপ হয়ে গেল।